Tantana, welcome to our new tutorial. আজকের এই ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অর ভার্বের আরেকটা প্র্যাকটিস। কেমন? আজকে আমরা প্র্যাকটিস করব ঢাকা বোর্ড 2019। এটা একটা সহজ কোশ্চেন আসছিল, তাও আমরা সহজ থেকেই কঠিনের দিকে যাব আর কি। ফার্স্ট আমাদের কি করব, আমরা বক্সের ওয়ার্ডগুলো পড়ব, ঝটপট পড়ে ফেলবো। কেমন? বক্সের ওয়ার্ডগুলোর মধ্যে প্রথম আছে থিঙ্ক। থিঙ্ক করতে হলো চিন্তা করা, মনে করা, ভাবা। এগুলো হচ্ছে থিঙ্কের মানে মিনিং। একটা ওয়ার্ডের বিভিন্ন মিনিং থাকতে পারে, রাইট? ডাই তো মরে যাওয়া আর কি। বি হচ্ছে বি বার্ব, আমরা পড়ি না এমিজার, এগুলো হচ্ছে বি বার্ব। এমিজার, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি বার্ব, আমরা সবাই জানবো। বি থাকলে মনে করবো যে এটা শুধু বি না, এটা অবশ্যই একটা ভার্ব, বি ভার্ব আর কি। এমিজার, ওয়াজ ওয়ার। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এমিজারেতে একটা ইউজ করব, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার ইউজ করব, রাইট? ডিফেন্ড মানে কি? প্রতিরক্ষা আর কি, মানে কোনো কিছুর থেকে বাঁচানো, আটকানো। এটাকে ডিফেন্ড বলে না, যে ডিফেন্ড করছে, সে আমার অনেক ডিফেন্ড করছে, প্রতিরক্ষা করা আর কি। অনার মানে কি? সম্মান দেওয়া। ইন্সপায়ার শব্দের অর্থ কি বলো তো সবাই? অনুপ্রেরণা। স্যাক্রিফাইস বলো তো ত্যাগ। রিমেম্বার অর্থ হলো স্মরণ। তাহলে আমরা ওয়ার্ডগুলো খুব আহামরি কঠিন না, মানে আমাদের পরিচিত ওয়ার্ডগুলো উপরে বক্সে দিছে, 8টা ওয়ার্ড দিছে। তার মানে এখানে গ্যাপস আছে 10টা, বাট ওয়ার্ড আছে 8টা। তার মানে কিছু ওয়ার্ড একের অধিকও কী হবে, ইউজ হবে। আচ্ছা, রাইট, একের অধিক ইউজ হলে কোনো প্রবলেম নেই আমাদের, না? আচ্ছা, আমরা প্র্যাকটিসে ডাইরেক্ট চলে যাই। আজকের এই প্যাসেজটা হচ্ছে প্যাট্রিয়টিজম নিয়ে। আমরা সবাই জানি প্যাট্রিয়টিজম অর্থ কি? দেশপ্রেম। তুমি মনে করবা যখন কোনো একটা প্যাসেজ মানে কোনো মহৎ গুণ নিয়ে আসছে, কোনো একটা বিষয় নিয়ে আসছে, অবশ্যইটা বর্তমানকালেরই হবে। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম আজকেও ছিল, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, রাইট? এটা সবসময় এরকম চিরন্তন সত্য বা স্বাভাবিক যেসব ঘটনা আছে বা কোনো কিছুর গুণ সম্পর্কে বর্ণনা, সবগুলো দেখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তারপরও এটা ভয়েস থাকতে পারে বা অতীতকালের কিছু কথা থাকতে পারে ভিতরে, এটা আমরা পড়লে পাবো। আমরা প্রথমে প্র্যাকটিস করি, রাইট? প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, মানে দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ড্যাশ এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, রাইট? দেখো এখানে কি লিখছে? ইট, এরপর এখানে একটা গ্যাপের মধ্যে কইছে ইট এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, মানে এটা কি করে? একটা মানুষে তার শেষ রক্তবিন্দু, টু দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তাহলে কী করে? ইট দত উপরে কি বসতে পারে? আমরা খুঁজি এটা কি হতে পারে? ইট থিঙ্ক হতে পারে না। ইট ইন্সপায়ার। দেখছো, ইট মানে কোনটা? এই যে দেশপ্রেম নিজেই তো অনুপ্রেরণা দেয় নাকি অন্যের মাধ্যমে দেয়? না, সে তো যেহেতু অন্যের মাধ্যমে দেয় না, সেহেতু এটা অ্যাক্টিভ ভয়েসে হবে। তাইলে ইট ইন্সপায়ার্স, কী হবে? ইন্সপায়ার্স। আমরা দেখি তো এটা সত্যি কি এটা নাকি। আমরা একটু নিচে যাই, নিচে গেলে আমরা আনসারটা দেখতে পাবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে নিচে দেখো, আনসারটা কি? ইন্সপায়ার্সই, রাইট? তাহলে কি? ইট ইন্সপায়ার্স। ইন্সপায়ারের সাথে দেখো, এই যে ইন্সপায়ার, এটার সাথে আমরা কি করছি? এস ইউজ করছি। কেন এস ইউজ করছি? কারণ ইট হচ্ছে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে জীবনের শেষ রক্তবিন্দু দান করতে চাই, এটা তো অতীতেও দান করতে চাইছিল, বর্তমানেও মানুষ চাই দেশের জন্য কি নিজের শেষ রক্তবিন্দু দান করতে চাই। এটা কোনো অতীতের ঘটনা না। এরকম যখন কোনো কাহিনী যেটা অতীতেও ছিল, বর্তমানে হবে, মানে সাধারণ ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা চেক করব যে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস বেস যোগ হবে, কেন? সাবজেক্ট কী আছে? ইট মানে এটা তো থার্ড পারসন, আবার সিঙ্গুলারও, সেহেতু আমরা বারবার সাথে কী করছি? এস ইউজ করছি। ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু দ্য ফ্রিডম অফ কান্ট্রি। টু কী করার জন্য? দেশের স্বাধীনতা কী করার জন্য? দেশের স্বাধীনতা
এটা তো কী বসতে পারে, স্বাধীনতা মেরে ফেলার জন্য, নাকি স্বাধীনতার সম্মান দেওয়ার জন্য সে রক্ত দেয়, নাকি স্বাধীনতা ত্যাগ করার জন্য। নট, স্বাধীনতা ডিফেন্ড মানে কি, টু ডিফেন্ড দ্য ব্লাড অফ হিজ কান্ট্রি বা টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, মানে তার দেশকে প্রতিরক্ষা করার জন্য। এখন লক্ষ্য করো, এখন তোমাদের মনে একটা প্রশ্ন যে স্যার ডিফেন্ডের পরে কেন এস দিলেন না, কোনো কিছু দিলেন না। সবসময় মনে রাখবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ। আচ্ছা আমি একটু লিখে দিই, যদিও এখানে লেখাটা একটু সুন্দর হয় না, মানে একটু আঁকা বাঁকা হয়ে যায়। টু প্লাস বেস ফ্রম বসবে, টু প্লাস বেস ফ্রম, এটা কি বলা হয়, ইনফিনিটিভ, রাইট। সেটা মুছে দেই, লেখাটা সুন্দর হয় নাই। মানে ইনফিনিটিভ মানে কি, টু প্লাস বেস ফ্রম। এরপর আমি জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে তোমাদের একটা ক্লাস দেব। এখন লক্ষ্য করো, এ ম্যান উইদাউট পেট্রিজম, এক দেশপ্রেম ছাড়া ব্যক্তি, নো বেটার দেন এ বেস্ট, মানে বেস্ট তো কি, বেস্ট তো হলো জন্তু জানোয়ার আর কি, সে কোনো জন্তু, হিংস্র জন্তু জানোয়ারকে বেস্ট বলা হয়, বিস্ট। যেরকম সিংহ, বাঘ বলতে পারো, এগুলো হচ্ছে বিস্ট। তাহলে এ ম্যান উইদাউট পেট্রিজম মানে দেশপ্রেম ছাড়া একজন ব্যক্তি কি হতে পারে, দেখো তো কি হতে পারে, এই যে বি ভার্ব আছে, এখানে একটা অক্সিলারি ভার্বের কিন্তু অভাব, দেখছো। এ ম্যান উইদাউট পেট্রিজম, দেশপ্রেম ছাড়া একজন ব্যক্তি, ইজ নো বেটার দেন এ বেস্ট, সে কোনো জন্তু জানোয়ার আছে কম না। এখন তুমি বলতে পারো ইজ কেন দিলেন, আর কেন দিলেন না। দেখো এখন কি আছে, তোমরা এখানে ভালো করে লক্ষ্য করো, এ ম্যান একজন ব্যক্তি, তো এ ম্যান মানে কি, এসে একটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে আমরা কি এমিজার, বি ভার্বের মধ্যে আমরা এমিজারের থেকে কি ইউজ করব, ইজ ইউজ করব। তোমাদের কোশ্চেন জাগতে পারে, তাহলে ওয়াজ ওয়ার কেন ইউজ করলাম না, ওয়াজ তো ইউজ করতে পারতাম, সিঙ্গুলার ছিল। ওয়াজ কিন্তু পাস্ট টেন্সের, এখানে কিন্তু এই দেখো যে দেশের জন্য দেশপ্রেম নাই, সে একটা জন্তু জানোয়ারের চেয়েও, জন্তু জানোয়ারের চেয়ে কম কিছু না। এটা তো একটু বর্তমানের ঘটনা, নাকি অতীতে ছিল এরকম, বর্তমানে চেঞ্জ হয়ে গেছে না, বর্তমানেও সেম আছে। কেউ দেশপ্রেম না থাকলে সে পশুর সাথে তুলনা করা হয়। এই জন্য আমরা এখন এমিজার থেকে আমরা ইজ ইউজ করছি, ওয়াজ ইউজ করি নাই, সিঙ্গুলার থেকে ইউজ করছি, ঠিক আছে, কারণ এটা প্রেজেন্ট টেন্সের কাহিনী। এরপরে লক্ষ্য করো, এ ট্রু পেট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, বাই অল। দেখো তোমরা বাই শব্দটা কই যেন দেখছো, হ্যাঁ বাই শব্দটা আমরা বয়েজে দেখছি, পেসিভ করার সময় বাই দেয়। একজন ট্রু পেট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিককে সবাই কি করে, দেখো তো, সবাই তারে কি মেরে ফেলে, ডাই, সবাই তারে স্যাক্রিফাইস করে, নাকি রিমেম্বার করে, নাকি অনার করে। দেখো রিমেম্বারও লিখতে পারো, আবার অনারও লিখতে পারো। তো সবচেয়ে বেটার এখানে আমরা তখন দেখবো এই দুইটার মধ্যে কোনটা কোন জায়গায় ভালো বসবে। আশা করি এখানে ওয়ানারটা আগে বসবে, তো আমরা ওয়ানারটাকে ইউজ করি। পরে যদি দেখবো আমরা যে না ওয়ানারটা পরে কোনো গ্যাপসে আরও ভালো বসতো, কারণ দুইটাই আমরা ইউজ করতে পারি। এ ট্রু পেট্রিয়ট, কিন্তু এখানে পেসিভ হবে, দেওয়াছেন একজন সত্যিকারের দেশপ্রেমিক কি নিজের সম্মান করে, নাকি সবার ধারা সম্মানিত হয়। হ্যাঁ এই যে দেখো আমরা মাথা খাটাইছি যে না, নিজের সম্মান করতে পারে না, এখানে সাবজেক্ট তো এ ট্রু পেট্রিয়ট, তো সে তো নিজের সম্মান করতে পারে না, তারা অন্যের ধারা করে। এই জন্য বলছি এ ট্রু পেট্রিয়ট কি হবে, এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল। আমরা এটা আবার একটু দেখি কি আনসার হয়েছে, একটু দেখতে পারলে আমরা কনফিউশনটা চলে যাবে নাকি, যাদের মনে আমাদের একটু কনফিউশন রয়ে গেছিলো, রাইট। দেখছো ইজ অনার্ড, রাইট, ইজ অনার্ড। কেন ইজ অনার্ড হলো, কারণ এটা বয়েস ছিল। এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল, কারণ এটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করার ক্ষেত্রে কী করতে হয়, অবজেক্টে এসে সাবজেক্ট হয়, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। অবজেক্টটা কোনটা ছিল, অবজেক্টে যে ট্রু পেট্রিয়ট, এটা এখানে সাবজেক্ট হয়েছে, এবং ইজ বসছে এমিজারের কাছ থেকে। ইজ কেন বসছে, কারণ এ ট্রু পেট্রিয়ট মানে একজন দেশপ্রেমিক, তারে লিখতেছি, তার ক্ষেত্রে তো সিঙ্গুলার হবে, অবশ্যই আর হবে না। হবে যদি একজনের জায়গা অনেকজন থাকতো তখন আমরা যেন আর দিতাম, আর অনার্ড বাই অল। হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার
হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, সে সবসময় কী করে দেশের জন্য। দিই তোমরা এটা একটু লক্ষ্য করি, তোমরা দেশের জন্য কী করে, এখানে কী বসতে পারে, লক্ষ্য করো। হি অলওয়েজ ওয়ার্ক হতে পারে, হি অলওয়েজ, এই যে এখানে একটা ওয়ার্ক আছে না, থিঙ্ক না, ওয়ার্ক নাই, কিন্তু ওয়ার্ক নাই, এখানে হবে থিঙ্ক। হি অলওয়েজ থিঙ্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ কান্ট্রি, এখন থিঙ্কস হবে। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, রাইট? কী কোশ্চেনটা বলো তো? অলওয়েজ আমরা একটা কোন জায়গায় পাইছি, এটার জন্য রাইট ফ্রম একটা রুলস পড়ছে। যদি কোনো বাক্যের মধ্যে অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, ওকেশনালি, গ্র্যাজুয়ালি এই শব্দগুলো থাকে, এগুলোতে কী বোঝায়? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে সব সময় করে। হি অলওয়েজ থিংস, এই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বারবার শেষে এস বা ইয়েস যোগ করি। দেওয়া এখানে সাবজেক্টটা কি তোমরা লক্ষ্য করতে পারতেছিল? হি, তাহলে হি এর সাথে এস বা এস যোগ করলে কী হবে? থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, রাইট? এতটুকু মধ্যে আমরা সলভ। এখন অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য আনপেট্রিয়টিক ম্যান, মানে যারা দেশপ্রেম নাই, দেশপ্রেমবিহীন মানুষ, তারা কি করে? অনলি ফর দেয়ার ইন্টারেস্ট, এখানে মনে একটা শব্দ ছিল ওয়ার্ক, শব্দটা মনে ছিল, মানে শব্দটা এখানে উঠে নাই। এই যে এর আগেরটাও ওয়ার্ক হওয়ার কথা, হি অলওয়েজ ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমি এই শব্দটা আমি একটু এডিট করে দিই, তোমরা লিখে ফেলো। মানে এখানে বক্সের ভিতরে একটা শব্দ হবে, এই দ্য ওয়ার্ক শব্দটা হবে আর কি, রাইট? ঠিক আছে, তাহলে এন হবে এ ট্রু পেট্রিয়ট না, হি অলওয়েজ, এই যে জায়গাটার মধ্যে হি অলওয়েজ ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ কান্ট্রি। আর অন দ্য আদার হ্যান্ড আনপেট্রিয়ট ম্যান ওয়ার্ক হইবে, ওয়ার্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। ওন ইন্টারেস্ট মানে শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে, কারা? যারা দেশপ্রেম নাই। এখানে বললা, এখানে তোমরা কোশ্চেন জাগতে পারে, আমাদের তো একটা কোশ্চেন আছে, কী কোশ্চেন? এই যে এফ নাম্বারটার মধ্যে আপনি শুধু ওয়ার্ক ইউজ করছেন, ওয়ার্কস ইউজ করেন নাই কেন? লক্ষ্য করো, আনপেট্রিয়টিক ম্যান, ম্যানটা কি? MEN, MAN হচ্ছে সিঙ্গুলার, ম্যান MAN ম্যান, আর MENG ম্যান ওটা হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হলে কি আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার, থার্ড পারসন হওয়ার পরও যেহেতু এটা প্লুরাল, সেহেতু আমরা বারবার সাথে কি এস বাই এস যোগ করতে পারছি না, এই জন্য আমরা ইউজ করবো অন দ্য আদার হ্যান্ড আর দ্য আনপেট্রিয়টিক ম্যান ওয়ার্ক অনলি ফর দেয়ার ইন্টারেস্ট, রাইট? দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, এটা কী হবে বলো তো? দোজ হু কী করে? ফর দ্য কান্ট্রি, তারা কী হয়? দোজ হু স্যাক্রিফাইস, যারা কি করে? স্যাক্রিফাইস করে দেশের জন্য। আর ট্রু পেট্রিয়টিক, তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক, রাইট? বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, আমরা সবাই বুঝতে পারছি। এখন আমাদের মনে একটা কোশ্চেন, রাইট? এখানে আমরা দোজ হো স্যাক্রিফাইসেস লিখলাম না কেন? দোজ কি সিঙ্গুলার না প্লুরাল? তোমরা মনে রাখবা, দিস অর্থ হচ্ছে এই, এটা হচ্ছে সিঙ্গুলার, আর দেশ হচ্ছে প্লুরাল, আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দোজ হচ্ছে প্লুরাল। দোজ কি এখানে প্লুরাল, দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দেশ দোজ হচ্ছে প্লুরাল। এতটুকু বুঝলে হবে। দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলার, দেশ দোজ হচ্ছে প্লুরাল। আর প্লুরাল হলে এই আমরা কী করি না, বারবার শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বারবার শেষে এস বাই এস যুক্ত করি না। দেখছো আমরা এই যে একটা ছোট্ট রুলস আমরা রাইট ফ্রমভাবে পড়াইছিলাম, যে বারবার শেষে এস বাই এস, এটা কতগুলো প্রভাব ফেলে, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। কারণ আমাদের এই যে ক্লাস 9 বা ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের খুব হাই লেভেল অফ এই গ্রামার দরকার পড়ে না রাইট ফর্ম ভার্ব সলভ করার জন্য, যদি আমাদের কিছু কিছু রুলস, মানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স আর ভয়েস সম্পর্কে ভালো কমান্ড থাকে আমাদের, আমরা পারবো, আমরা সবগুলো আনসার করতে পারবো। ইটস নট ভেরি হার্ড, ওকে? আচ্ছা, আর কথা না বাড়ি আমরা নেক্সটে আগাই, রাইট? দেখো নেক্সটে আমরা কি আগাতে পারি, দে, এইচ নম্বরটা আমরা সলভ করবো এখন, এইচ, রাইট? এইচ নম্বরের দিকে তাকাও এখানে, দে এভার আফটার দেয়ার ডেথ, তাদেরকে সারা বছর কী করা হয়, তাদের মৃত্যুর পরে সারা জীবন কী করা হয়, মনে করো তোমরা স্মরণ করে রাখা হয়, আমরা
তাদেরকে স্মরণ করি না বিভিন্ন দিবসে, আমরা তাদেরকে স্মরণ করে রাখি। এই যে মুক্তিযোদ্ধাদের 16ই ডিসেম্বরে আমরা স্মরণ করি, এবং 26শে মার্চে আমরা যেমন স্বাধীনতা দিবস পালন করি, ঠিক আছে না? তাহলে দে কী হবে? দে মানে তারা, আর রিমেম্বার্ড, আর রিমেম্বার্ড, আর রিমেম্বার লগে ইডি, রিমেম্বার্ড। এই যে ই রিমেম্বারের সাথে আর রিমেম্বার্ড হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগবে, হয় আমরা তাদেরকে আর রিমেম্বার্ডকে বললাম কেন? শুধু রিমেম্বার দিলে কী হতো যে আমরা তাদেরকে মনে করি? চিন্তা করো, দে মানে তারা, তারা কি নিজে স্মরণ করে নাকি আমরা তাদেরকে স্মরণ করি? আমরা তাদেরকে স্মরণ করি। সো তারা তো নিজে করতেছে না কাজটা, সেই তো এখানে হবে পেসিভ। আর পেসিভ বলে কি হয়? অবজেক্ট এসে সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি হয়, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, রাইট? তাহলে এই যে দে বসছে, অবজেক্টে সাবজেক্ট হয়েছে, টেন্স হলে যে অক্সিলারি কী বসবে এখানে? এমিজারে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এমিজারেতে একটা বসবে। এমিজারেতে তো আমরা এখানে ইজ বসাতে পারি না, কারণ দেয়ের সাথে কখনো ইজ বসে না, এম বসে না, বসে কি আর, কারণ দে একটা প্লোরাল। তাহলে দে আর রিমেম্বার্ড, এই যে রিমেম্বারের সাথে আমরা ইডি যোগ করবো। ইডি কেন ইডি যোগ করব? পাস্ট করার জন্য, এটাকে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করার জন্য। রিমেম্বার তো স্মরণ করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে রিমেম্বার্ড, পাস্ট পার্টিসিপলও কি রিমেম্বার। দ্যাট ইজ হোয়াই, এই যেখান থেকে দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হো দে আর লিভ ইন এত আর রিমেম্বার্ড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই, এই জন্য দ্য ফ্রিডম ফাইটার্স হো, দ্য ফ্রিডম ফাইটার্স হো কী করবো? এই জন্যই যা ফ্রিডম ফাইটার্স হো কি স্যাক্রিফাইস। কেন বলতে পারো তো তোমরা যে স্যাক্রিফাইসড লিখছেন না কেন? স্যাক্রিফাইসড বা স্যাক্রিফাইসেস লিখছেন না কেন? দ্য ফ্রিডম ফাইটার্স মানে অনেকজন না, এন কী হবে? দেখো, না 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 সরি, দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হো, এই ফ্রিডম ফাইটার হো দে আর লিভস ইন এত। তাহলে 1971 সালে যারা তাদের প্রাণ দিছিল, এটা কি বর্তমানের কাহিনী? না, তাইলে কি হবে দোসেন? অতীতের কাহিনী না? অতীতের কাহিনী দেখে আমরা কি ইউজ করছি? গিভ, গেভ, হো গেভ দেয়ার লাইভস। দেখছো, তারা যারা তাদের প্রাণ দিয়েছিল। অহন তোমাদের মনে একটা প্রশ্ন যে আমার ইহানের কনফিউশনটা আপনি সলভ করে দেন। আপনি গ্যাপ দিছেন, ইজ গ্যাপ কেন হলো না? ইজ গিভেন কেন হলো না? চিন্তা করো, দ্য ফ্রিডম ফাইটার্স এরা নিজেরাই তো নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিল, এরা নিজেরাই তো প্রাণ ত্যাগ করছে নাকি? নিজেরা প্রাণ ত্যাগ করছে না? তাহলে দ্য ফ্রিডম ফাইটার্স হো গ্যাপ, এই জন্য এখন বলবা যে আচ্ছা গ্যাপ কেন দিলেন? গিফট দিলে কি হতো? আরে গিফট দিলে কি হতো? এখানে একটাই শব্দের মধ্যে কিন্তু ডাল মে কুচ কালা, কোনটা দেওয়া হতো? 1971, 1971 সালে কোনো প্রশ্নের মধ্যে দেখবা যদি একটা বাক্যের মধ্যে অতীতের কোনো সাল দেওয়া আছে, তার মানে এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তখন আর আমরা গিভ ইউজ করতে পারবো না, গ্যাপ হয়ে গেছে। দেখছো, তখন আমরা উত্তরে কী হয়ে যাবে? গ্যাপ, মানে পাস্ট টেন্সে করতে হবে, কারণ অতীত নির্দেশক আছে। দ্যাট ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হো গেভ দেয়ার লিভস ইন 97, যারা তাদের প্রাণ দিয়েছিল কত সালে? 1971 সালে। আর রিমেম্বার্ড, তাদেরকে আমরা স্মরণ করি। অ্যান্ড ফর এভার, অ্যান্ড অনার্ড ফর এভার, তাদেরকে আমরা স্মরণ করি। দেখো কিছু জায়গায় লক্ষ্য করবা, এখানে পেসিভ হয়েছে। আর রিমেম্বার্ড, এন্ড, যখন এন্ড দ্বারা দুইটা বাক্য মানে যুক্ত করাতে, আগে যদি একটা বাড়তে, এন্ডের আগে যদি একটা বাড়তে, পরে যদি একটা বাড়তে, এর মাঝে যদি কোনো সাবজেক্ট না থাকে, তাহলে মনে করবা আগের ভার্বটা যেই ফর্মেটে আসেন, পরের ভার্বটাও সেই ফর্মেটেই হবে। মানে এই যে এন্ডের আগে দেখো রিমেম্বার্ড, মানে ইডি লাগানো, তাহলে ইহানো যে ওয়ার্ডটা বসবে ইডি লাগানো হবে, মানে পাস্ট ফর্ম বসবে। তাহলে আর রিমেম্বার্ড অ্যান্ড এই যে আমরা ওনার্ড, মানে এই যে আমরা বক্সের থেকে ওনারের আইনে কী বানাইছি? ওনার্ড, ইডি লাগাই দিয়েছি, যেখান থেকে আমরা ওনার আইনে ওনার্ড বানিয়ে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে ভয়েসের ব্যবহার করছি, কীভাবে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করছি। এইভাবে যদি আমরা 5 থেকে 10টা এরকম খুঁটিনাটি বের করে প্র্যাকটিস করি, কয়েকটা প্র্যাকটিস করলে পরবর্তীতে আমার আর এরকম এত চিন্তা করতে হইতো না, আপনি আমার মাথায় ধরে ফেলতে পারবো। ঠিক আছে না? কোনো কাজে আমরা একদম শিখে আসি না জন্ম থেকে, আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করতে শিখি। আমাদের যারা রাইট ফর্ম ভার্বের ওপর এরকম ভীতি, এই ক্লাসগুলো এভাবে করলে
আমি আশা করি ভীতিটা খুব অল্প সহজেই শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ক্লাসটা অনেক বড় করার জন্য সরি। সাইন আউট। টেন টেনা।